হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 3 পেপারটি হচ্ছে পলিটিক্যাল থিওরি, অ্যাপ্রোচ অ্যান্ড ডিবেটস। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্ব আলোচনা করো। এবছরের জন্য অর্থাৎ তোমরা যারা 2026-এ পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য এটা 20 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সারটা তোমরা বুঝবে। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। বৈজ্ঞানিক সমাজবাদের জনক কার্ল মার্কস এবং তার ঘনিষ্ঠ সহযোগী ফ্রেডরিক এঙ্গেলস 1848 সালে এঙ্গেলস 1848 সালে প্রকাশিত তাদের ঐতিহাসিক দলিল কমিউনিস্ট ম্যানিফেস্টোতে শ্রেণী সংগ্রামের তত্ত্বটি অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করেন। মার্ক্সীয় দর্শনের মূল ভিত্তি হলো এই তত্ত্ব। মার্ক্স মানব সমাজের ইতিহাস বিশ্লেষণ করে দেখিয়েছেন যে সমাজের বিকাশ কোনো অলৌকিক শক্তির দ্বারা হয় না, বরং তা ঘটে পরস্পর বিরোধী দুটি শ্রেণীর সংগ্রামের মধ্যে দিয়ে। বার্নাস যথার্থই বলেছেন, মার্ক্সের মতে সমাজ বিকাশের মূল চালিকা শক্তি হলো শ্রেণীতে শ্রেণীতে দ্বন্দ্ব। মার্ক্স মনে করতেন একমাত্র শ্রেণী সংগ্রামের মাধ্যমেই শোষণের অবসান ঘটিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। এবার শ্রেণী সংগ্রামের সংজ্ঞা ও স্বরূপ। কার্ল মার্ক্স শ্রেণী শব্দটি বারবার ব্যবহার করলেও তিনি বা এঙ্গেলস কোথাও এর সুনির্দিষ্ট সংজ্ঞা দেননি। তবে মার্ক্সবাদী তাত্ত্বিক লেনিন তার এ গ্রেট বিগিনিং গ্রন্থে শ্রেণীর একটি বিজ্ঞানসম্মত সংজ্ঞা দিয়েছেন। লেনিনের মতে কোনো সমাজে উৎপাদন ব্যবস্থার সঙ্গে মানুষের সম্পর্কের ভিত্তিতে শ্রেণী নির্ধারিত হয়। ব্যক্তিগত মালিকানাধীন সমাজে মানুষ মূলত দুটি ভাগে বিভক্ত থাকে। একদল উৎপাদনের উপকরণের মালিক অর্থাৎ শোষক এবং অন্য দল উৎপাদন যন্ত্রের মালিকানা থেকে বঞ্চিত অর্থাৎ শোষিত। যাদের হাতে সম্পদ থাকে তারা মালিক শ্রেণী, আর যারা কেবল নিজেদের শ্রম বিক্রি করে বেঁচে থাকে তারা শ্রমিক শ্রেণী। এই দুই শ্রেণীর স্বার্থ সম্পূর্ণ বিপরীত, তাই তাদের মধ্যে সংঘাত অনিবার্য। তারপরে কি বলা হচ্ছে, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে শ্রেণী সংগ্রাম। মার্ক্স এবং এঙ্গেলস ঘোষণা করেছিলেন, আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। আদিম সাম্যবাদী সমাজ ছাড়া ইতিহাসের প্রতিটি পর্যায়ে এই শ্রেণী সংগ্রাম বিদ্যমান ছিল। মার্ক্স ইতিহাসের পর্যায়গুলিকে মূলত তিনটি প্রধান ভাগে ভাগ করে শ্রেণী সংগ্রামের প্রকৃতি আলোচনা করেছেন। প্রথমে আছে দাস সমাজ। আদিম সাম্যবাদী সমাজের অবসানের পর ব্যক্তিগত মালিকানার উদ্ভব হলে দাস সমাজের সৃষ্টি হয়। এটি ছিল মানুষের ইতিহাসে প্রথম শ্রেণীবিভক্ত সমাজ। এখানে দাস মালিক এবং দাস এই দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। দাসরা ছিল প্রভুর সম্পত্তি এবং তাদের পশুর মতো খাটানো হতো। দাসেরা কি প্রভুর সম্পত্তি, তাদের দাস পশুর মতো খাটানো হতো। উৎপাদনের সমস্ত ফসল মালিক ভোগ করত। এই অমানবিক শোষণের বিরুদ্ধে দাসরা এক সময় বিদ্রোহী হয়ে ওঠে, যা দাস সমাজে শ্রেণী সংগ্রামের সূচনা করে। স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ এর অন্যতম উদাহরণ। সেকেন্ড আসছে সামন্ততান্ত্রিক সমাজ। দাস প্রথার অবসানের পর সামন্ততান্ত্রিক সমাজের উদ্ভব হয়। এখানে মূল দ্বন্দ্ব ছিল সামন্ত প্রভু অর্থাৎ জমিদার এবং ভূমিদাস বা কৃষকদের মধ্যে। জমির মালিক সামন্ত প্রভুরা কৃষকদের দিয়ে জোরপূর্বক চাষবাস করাতো এবং ফসলের সিংহভাগ বেশিরভাগ আত্মসাৎ করত। এই শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে কৃষকরা এক সময় সংঘবদ্ধ হয় এবং সামন্ত প্রভুদের বিরুদ্ধে তীব্র সংগ্রাম গড়ে তোলে। ইউরোপে ও এশিয়ার ইতিহাসে অসংখ্য কৃষক বিদ্রোহ এই সত্যের সাক্ষ্য দেয়। তারপরে বলা হচ্ছে পুঁজিবাদী সমাজ। মার্ক্সের মতে আধুনিক পুঁজিবাদী সমাজে শ্রেণী সংগ্রাম সবচেয়ে তীব্র ও স্পষ্ট রূপ ধারণ করে। এই সমাজে মানুষ সরাসরি দুটি
প্রধান মানে দুটি প্রধান বিবদমান শ্রেণীতে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে বুর্জোয়া যারা পুঁজিপতি এবং আরেকটা হচ্ছে প্রোলেতারিয়াত অর্থাৎ সর্বহারা শ্রমিক। মালিক শ্রেণী মুনাফা লোভে শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে এবং উদ্বৃত্ত মূল্য আত্মসাৎ করে। মার্কস ভবিষ্যৎবাণী করেন এই শোষণের ফলে শ্রমিকদের মধ্যে শ্রেণী চেতনা জাগ্রত হবে এবং তারা সংঘবদ্ধ হয়ে বিপ্লবের মাধ্যমে পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্র ধ্বংস করবে। বিপ্লবের পর প্রতিষ্ঠিত হবে সর্বহারাদের এক নায়কতন্ত্র, যা অবশেষে একটি শ্রেণীহীন শোষণহীন সাম্যবাদী সমাজ বা কমিউনিজম প্রতিষ্ঠা করবে। এবার সমালোচনা। প্রথমত, মার্কস মানব সম্পর্কের ক্ষেত্রে কেবল দ্বন্দ্ব ও সংঘাতকেই গুরুত্ব দিয়েছেন, কিন্তু সমাজ জীবনের সহযোগিতার গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র সংগ্রাম থাকলে মানব সভ্যতা টিকে থাকতো না। দ্বিতীয়ত, মার্কস সমাজ পরিবর্তনের একমাত্র কারণ হিসাবে অর্থনীতিকে দায়ী করেছেন, কিন্তু ধর্ম, জাতীয়তাবাদ, বর্ণ, ক্ষমতার লোভ রাজনীতির গতিপথ বদলে দিতে পারে, যা মার্কস উপেক্ষা করেছেন। তৃতীয়ত, মার্কস বলেছিলেন সমাজ দুটি শ্রেণীতে বিভক্ত, কিন্তু বাস্তবে পুঁজিবাদী সমাজে একটি বিশাল মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছে, যা মার্কসীয় ধারণার সঙ্গে মেলে না। চতুর্থ বলছে বর্তমানে অনেক কল্যাণকামী রাষ্ট্র শ্রমিক ও মালিকের বিরোধ মেটাতে এবং শ্রমিকের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছে, ফলে মার্কস বর্ণিত বিপ্লব অনেক দেশেই ঘটেনি। তারপরে দেখো এবার উপসংহার। পরিশেষে বলা যায় সোভিয়েত ইউনিয়নের পতন বা আধুনিক কল্যাণকামী রাষ্ট্রের উত্থানের ফলে মার্কসীয় তত্ত্বের প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠলেও তাত্ত্বিক ও ব্যবহারিক ক্ষেত্রে এর গুরুত্ব আজও অনস্বীকার্য। মার্কসের শ্রেণী সংগ্রামের তত্ত্বই প্রথম মেহনতি মানুষকে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং নিজেদের অধিকার আদায়ের পথ দেখিয়েছিলেন। অধ্যাপক ল্যাস্কি যথার্থই বলেছেন, পৃথিবীর যেখানেই মানুষ নিজের অবস্থার উন্নতির জন্য সংগ্রাম করেছে, সেখানেই মার্কসীয় তত্ত্ব তাদের প্রেরণা জুগিয়েছে। তাই সমাজ বিশ্লেষণের হাতিয়ার হিসাবে এই তত্ত্ব আজও প্রাসঙ্গিক। এবার আজকে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ তোমাদের 10 নম্বরে এই প্রশ্ন আসবে, কিন্তু 20 নম্বরে আসবে না, কারণ 20 নম্বরে এই প্রশ্ন গতবারে তোমাদের কিন্তু পরীক্ষায় চলে এসেছে। প্রশ্নটা কি আছে যে লেনিন ও রোজা লুক্সেমবার্গের পার্টি সংক্রান্ত বিতর্ক। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেখো একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো ভূমিকা। মার্কস ও এঙ্গেলস সর্বহারা শ্রেণীর বিপ্লবের ভবিষ্যৎবাণী করলেও বিপ্লব পরিচালনাকারী রাজনৈতিক দলের সুনির্দিষ্ট গণতন্ত্র নিয়ে বিস্তারিত কিছু বলে যাননি। এই শূন্যস্থান পূরণ করতে গিয়েই বিংশ শতাব্দীর শুরুতে লেনিন এবং রোজা লুক্সেমবার্গের মধ্যে কমিউনিস্ট পার্টির ভূমিকা গঠন নিয়ে এক ঐতিহাসিক তাত্ত্বিক বিতর্ক দেখা দেয়। এবার দেখো লেনিনের দৃষ্টিভঙ্গি। লেনিন তার বিখ্যাত গ্রন্থ হোয়াট ইজ টু বি ডান এ সুশৃঙ্খল গোপন ও পেশাদার বিপ্লবীদের নিয়ে গঠিত দলের ধারণা দেন। তার যুক্তি, চেতনার অভাব। শ্রমিকরা নিজে থেকে কেবল ট্রেড ইউনিয়নের চেতনা বা অর্থনৈতিক দাবি দেওয়ার জ্ঞান লাভ করতে পারে। তাদের মধ্যে রাজনৈতিক ও বৈপ্লবিক সমাজতান্ত্রিক চেতনা সঞ্চার করতে বাইরে থেকে পার্টির বা বুদ্ধিজীবীদের নেতৃত্ব প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে পেশাদার বিপ্লবী। লেনিন মনে করেন একটি বিশাল ও প্রকাশ্য শ্রমিক দলের চেয়ে মুষ্টিমেয় পেশাদার বিপ্লবীদের নিয়ে গঠিত গোপন দল যারের পুলিশের চোখ এড়িয়ে বিপ্লব ঘটাতে সক্ষম হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো গণতান্ত্রিক কেন্দ্রিকতা। লেনিন দলের সাংগঠনিক ভিত্তি হিসাবে গণতান্ত্রিক কেন্দ্রিকতার উপর জোর দেন। এর অর্থ হলো আলোচনা হবে গণতান্ত্রিক, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের পর নিম্নতর শাখা উচ্চতর শাখার নির্দেশ কঠোরভাবে মেনে চলবে। এবার হচ্ছে রোজার সমালোচনা।
রোজা কি বলছেন দেখো, রোজা লুক্সেমবার্গ লেনিনের এই অতিকেন্দ্রিকতার তীব্র সমালোচনা করে তার যুক্তিগুলি ছিল স্বতঃস্ফূর্ততা। রোজা শ্রমিক শ্রেণীর স্বতঃস্ফূর্ততার উপরে অগাধ আস্থা রাখতেন। তিনি মনে করতেন শ্রমিকরা আন্দোলনের ঘাত প্রতিঘাত ও ভুলের মধ্যে দিয়ে নিজেদের সংশোধন করে নেবে, পার্টির খবরদারির প্রয়োজন নেই। সেকেন্ড হচ্ছে আমলাতন্ত্রের ভয়। রোজা সতর্ক করেছিলেন যে লেনিনের পদ্ধতি দলের ওপর কেন্দ্রীয় কমিটি এবং শেষ পর্যন্ত একনায়কের শাসন প্রতিষ্ঠা করবে। তিনি বলেছিলেন সর্বহারাদের একনায়কতন্ত্র মানে শ্রেণীর একনায়কতন্ত্র, পার্টির একনায়কতন্ত্র নয়। উপসংহারে কি লিখবে? পরিশেষে বলা যায় এই বিতর্ক ছিল মূলত শৃঙ্খলা বনাম গণতন্ত্র এর। লেনিন বাস্তব পরিস্থিতি বিচারের কঠোর শৃঙ্খলার ওপর জোর দিয়েছিলেন, যা রাশিয়ার সফল বিপ্লবের জন্য জরুরি ছিল। অন্যদিকে রোজা জোর দিয়েছিলেন দলীয় গণতন্ত্রের ওপর। ইতিহাসের পরবর্তী অধ্যায় দেখা যায় রোজার আকাঙ্ক্ষা অনেকাংশেই দেখো রোজার আশঙ্কা অনেকাংশেই সত্য হয়েছিল, যেখানে পার্টি ও রাষ্ট্রের একনায়কতন্ত্রের সমর্থক হয়ে উঠেছিল। তবে বিপ্লব সংগঠনের হাতিয়ার হিসাবে লেনিনীয় পার্টির কার্যকারিতাকেও অস্বীকার করা যায় না। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।